গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমাদের জলদাপাড়াতে ডে 2। তো এখন বাজে কারেন্টলি সকালবেলা 5টা 20। উঠে গেছি ভোর 4টের সময়, দেখতেই পাচ্ছ রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি। কেন বেরিয়েছি? কারণটা হচ্ছে সকালবেলা আমার 5:30টার স্লটে জঙ্গল সাফারি বুক করেছি। তো সেটার জন্যই আর কি এখন ওনারা বলেছিল ডট 5টা 20 থেকে ওখানে পৌঁছাতে স্পটে। মানে এই যে রিসর্টটা, অরণ্য রিসর্টের মধ্যেই কিন্তু জঙ্গল সাফারিটা স্টার্ট হয়। তো তোমাদের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো ওখানটাই ওই জন্য যাচ্ছি, মানে একটা স্পেসিফিক স্পট আছে যেখান দিয়ে শুরু হয়। আর আমরা একটা স্পেসিফিক গাড়ি বুক করেছি, মানে উই ওয়ান্টেড টু গো সেপারেট, আমরা আলাদাই যেতে চাইছিলাম, তো আমাদের একটা আলাদা করে একটা গাড়ি বুক করেছি। তো চলো যাওয়া যাক। আর কি করছি কি না করছি, কি দেখতে পাবো কি না দেখতে পাবো, প্রচন্ড এক্সাইটেড আমি এই ব্যাপারটা নিয়ে। তো বেসিক্যালি আমরা তো অনলাইনে বুকিং করেছি তোমাদের, আর তারপরে এখানে এসে মানে আগের দিন কিন্তু আমাদেরকে যেরকম কালকে বলেছিলাম ফোন করেছে অফিস থেকে, তো ওরকম ফোন করেছিল আর তার সাথে আমাদেরকে এরকম একটা পার্চি মতো দিয়েছিল। এখানে আমাদের বেসিক ডকুমেন্টস কি মানি পে করেছেন অল দ্যাট থিং রিসিপ্ট ফিসিপ্ট রয়েছে, আর তার সাথে কিন্তু গাড়ির নাম্বারটাও দিয়ে রেখেছিল। তো সেই কারণে আমরা এই নাম্বারটা দেখেই কিন্তু আমাদের গাড়িটা চিনতে পেরেছি। তো এখন তো উঠে পড়েছি, অলরেডি 23 বাজে, 5টা 23 বাজে। তো গাইড এসে গেলে তারপরে আমরা বেরিয়ে পড়বো। তো আমাদের জার্নি স্টার্টেড, ভেরি এক্সাইটেড, লেটস সি কেমন কাটে। ওয়েদার কিন্তু মর্নিং এখানে যথেষ্ট প্লেজেন্ট, মানে গরম ভাবটা একদমই লাগছে না, খুবই ভালো লাগছে। এইটাই হচ্ছে টুরিস্ট রিসেপশন সেন্টার, এখানে এই আইডি কার্ড চেকিং হচ্ছে। গাইস সামনে দেখতে পাচ্ছ একটা বার্কিং ডিয়ার রয়েছে দাঁড়িয়ে, ও কিন্তু বুঝতে পারছে যে কোনো মানুষ টানুষ এসেছে। হরিণ দেখতে পেয়ে গেছি, বার্কিং ডিয়ার। ভাও নাই। হ্যাঁ, হেলদি। বাবা, আমি গাইজ ওই দেখো একটা বাইসন দেখতে পেয়েছি, তো একটা বার্কিং ডিয়ার একটা বাইসন দেখতে পেলাম। তোমাদের আরেকটু জুম করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ হালকা হালকা সূর্যোদয় হচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু জঙ্গলের মাঝখান থেকে। হ্যাঁ, তোমাদেরকে দেখিয়ে দিই, ওই দেখো আর একটা বাইসন বসে আছে, এটা কিন্তু পুরো অ্যাডাল্ট বড় সড়ো বাইসন একটা। জলদাপাড়ার এই জঙ্গলে তোমরা কিন্তু ময়ূর প্রচুর দেখতে পাবে, প্রচুর প্রচুর দেখতে পাবে। হ্যাঁ, মানে সেই শট গুলো যদি নিই তোমাদের দেখাবো, মানে এমনি অন দা আমার এই ডান সাইডে কিন্তু দেখতে পাচ্ছ পুরো লাইন করা আছে। এগুলো কিন্তু বেসিক্যালি ডিসি কারেন্ট দেওয়া আছে, 10 ভোল্ট মতো পাওয়ার রয়েছে, যাতে কোনো বন্য প্রাণী যদি বেরিয়ে পড়ে ওরা কিন্তু ওই একটা ঝটকাতে যাতে আবার ঢুকে যায়। আর যেটা দেখছো আমার লেফট সাইড, আমার লেফট সাইডেই কিন্তু মানে এমটি জঙ্গল রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা পশু পাখি বেরানোরই চান্সেসটা বেশি থাকে। আর এইটা হচ্ছে প্রথম 6 কিলোমিটার হচ্ছে বাফার জোন বলে। তো এই বাফার জোনে পশু পাখি দেখাটা খুব রেয়ার কেস, বাট আমরা কিছু কিছু দেখতে পেলাম যেরকমটা তোমরা দেখলে। আর এই 6 কিলোমিটার পরেই কিন্তু আমাদের রয়েছে হচ্ছে অলংবাহী। তো তোমাদেরকে ময়ূরও দেখিয়ে দিলাম, দেখো দুটো ময়ূর, একটা এই সামনে একটা ওই পিছনে, কিন্তু ব্যাপক লাগছে, কিন্তু পেখমওয়ালা ময়ূর, তো খুবই সুন্দর লাগছে।
হেডে হেডেই চলে যাবে। চলো ওই সবুজ রঙের যেটা না, ও ওইখান দিয়ে উঠছে। তো আমরা দেখো হলং বাংলোর সামনে চলেই এসেছি। কি সুন্দর জায়গা। এই হলো সেই হলং রিভার বয়ে যাচ্ছে, আর এখানটা একটা ব্রিজ করা, তো এখান দিয়ে ক্রস করে হলং বাংলো। আর এই যে দেখছো সামনে ওই গ্রিন কালার দেখছো না, স্টেয়ার কেস মতো বানানো, তো এইখানেই কিন্তু হাতি সাফারি যখন হয় হাতিগুলো এইখানেই আসে, আর মানুষেরা কিন্তু এখান থেকেই ওঠে হাতিতে, হাতির পিঠে আর কি। দাদা এখান দিয়ে জিপ সাফারিও তো হয় না? ও যারা ধরুন হলং বাংলা রয়েছে তারা আগে মানে সাফারি করে আগে। হাতি সাফারি কিন্তু তোমাদের হলং বাংলো দিয়ে স্টার্ট হয়। তোমাদের কোনো একটা গাড়ি বুক করে হলং অব্দি আসতে হবে, এসে তারপর এখান থেকে তোমার হাতি সাফারি স্টার্ট করতে পারবে। আর হলংটা ক্রস করলেই কিন্তু মেন জঙ্গলটা স্টার্ট হয়ে যায়। দেখো আমাদের গাড়ি এই নদীটা ক্রস করে যাচ্ছে। এটা হলং রিভারের মধ্যেই পড়ে না? তিরাফাও, এটা তিরাফাও রিভার। ওয়াও নাইস। লিখবা ওলে জলদাপাড়াতে কিন্তু একটা সেকেন্ড গেটও আছে, এটা হচ্ছে তোমার শালকুমার গেট বলে, সেখান দিয়েও কিন্তু জিপ সাফারি শুরু হয়। আর এখানে কিন্তু দেখো একটা গ্রাম মতো আছে, বসতি পুরো। ওই গাছটা ওই গাছটা হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই দূরে একটা গন্ডার দেখা যাচ্ছে, সাদা পিঠ বলে, আবার প্রপার দেখা যাচ্ছে না। না জলদাপাড়া ওয়াচ টাওয়ার, এখানে এলাম, দেখি কিছু দূর থেকে দেখা যায় কিনা। দেখো সামনে সল্ট পিট করা, আর ওইখানটায় দেখো একটা হাতি রয়েছে। না না লোক রয়েছে দেখো, এটা পোষা হাতি। জলদাপাড়া ওয়াচ টাওয়ার থেকে তো ওই হাতিটা দেখতে পেলাম, আর এমনি ভিউটা তো সুন্দরই অবভিয়াসলি। পোষা হাতি যেন দেখতে তো পেয়েছি, হাতি হাতি। তো যাই হোক এখান থেকে আবার বেরিয়ে পড়ছি। দেখো একটা ঈগল বসে আছে, ভালো লাগছে বেশ দেখতে, প্রথম দেখলাম আমি ঈগল। না এগুলো দেখা যায় না। সামনে দেখো একটা চলো দাদা ওই ও একটু একটু দাঁড়ান, এই দেখো নীলকণ্ঠ পাখি, ব্লু কালার পুরো ডানাটা, এই যে বসে আছে। এরকম বলছো, পেলাম তো আমরা, খুশিও তো হলাম তাই না। ওই দূরে একটা গন্ডার দেখতে পেয়েছি, অনেকটা দূরে, বাট এটা একটু তাও বেটার ভিউ পাচ্ছি। এই দেখো রেস্কিউ করা বেবি হাতি। এই বাবা ছেড়ে দিয়েছে তাই তো? জল থেকে অনেক সময় ঠিক পড়ে যায়, ওর পায়ে বেরি পড়ানো। এটাকে তখন রেখে দিয়েছে, পাল্টে তারপরে ট্রেন করে ডোমেস্টিক চালিয়েছে।
এটা হচ্ছে হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার, বাট এই ওয়াচ টাওয়ারটা এখন বন্ধ আছে। হ্যাঁ, ওইটা একটু দাঁড়াও, এই ওয়াচ টাওয়ারটা একটু ছবি তুলে নিই। ও দেখো বসে বসে ঘাস তুলে তুলে খাচ্ছে, মানে হেঁটে হেঁটে আর কি। কি দাদা, এ দেখো সামনে 3টে ডিয়ার দাঁড়িয়ে আছে। ও বলগা হরিণ, সাম্বার ডিয়ার, 3জন রয়েছে। বড় বড় সিং থাকবে ও। এই ঘুরে আবার হলং বাংলোর সামনে এলাম, তো এখান থেকে দেখো হাতি সাফারি হচ্ছে। ফার্স্ট ট্রিপ হাতি ঘুরে চলে এসেছে, এবার সেকেন্ড ট্রিপ যাচ্ছে। আর দেখো এই বড় হাতিটার সাথে কিন্তু এই বাচ্চা হাতিটাও থাকে। হ্যাঁ, ট্রেনিং হচ্ছে ভাই। ও না, ও যায় ওর মায়ের সাথে। এইটা দেখাচ্ছিল তো হ্যাঁ হ্যাঁ, ওর মায়ের সাথে যায়। এই হলো হলং বাংলোর গেট। চলো হলং বাংলো যাওয়া যাক। বুকিংটা তো পাইনি, কিন্তু যাই হোক একবার সামনে থেকে দেখে তো আসি। ওই দিকটায় সল্ট পিট রয়েছে, সামনে দেখো একটা ময়ূর পেখম মেলে রয়েছে। পিছনটা দেখাচ্ছে কেন? হ্যাঁ, এই যে ঘুরছে। এই দেখো কি সুন্দর লাগছে, ছবিটা তোলো, রেডি হয়েছে। আমার ঘুরে গেছে। আর ওইদিকে দেখো হাতি সাফারি, হাতি ওদিক দিয়ে যাচ্ছে। সামনে এই যে হলং বাংলো, স্পটটা কিন্তু খুব সুন্দর। চলো ওই সাইডটাও একটু গিয়ে দেখা যাক। গাইজ এই এক্সপিরিয়েন্সটা কিন্তু অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না যে কতটা মানে হ্যাপিনেস আসছে আর কতটা খুশি হয়েছি। তো যাই হোক, আরো যদি রাস্তায় কিছু দেখতে পাই তোমাদের সাথে শেয়ার করবো। বাজে এখন প্রায় 7:30, 3 মিনিট মতো বাকি আছে। আমরা রিসর্টে ফিরে এলাম। এখন আগে যাই, গিয়ে দেখি ব্রেকফাস্টে কি খাওয়া যায়। আমাদের কিন্তু এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। তো ব্রেকফাস্ট এখানে 3টে অপশন রয়েছে, একটা লুচি তরকারি, ডিমের অমলেট, মিষ্টি, আর একটা ব্রেড অমলেট রয়েছে, আর একটা হচ্ছে দুধ, কর্নফ্লেক্স, কলা, এইসব। তো আমরা লুচি তরকারির জন্যই যাচ্ছি। আর যদি এই 3টের অপশন ছাড়া যদি তোমরা অন্য কোনো অপশন চাও, তাহলে কিন্তু তোমাদেরকে আলাদা করে পে করে নিতে হবে। ব্রেকফাস্ট এসে গেছে, লুচি, তরকারি, আমার ডিমের অমলেট আর কলা, আর ওর শুধু ডিফারেন্ট হচ্ছে ডিম সেদ্ধ। বাজে এখন সকাল 9:30। তো আমি একটু ফ্রেশ
নিয়েছি, ও একটু ফ্রেশ হয়ে নিয়েছে, নিয়ে আবার বেরিয়ে পড়ছি। এখানে কিছু সামনাসামনি সাইট সিন আছে, তো সেই সাইট সিন গুলো করবো। তো চলো, যেটা করব তোমাদেরকেও দেখাবো। তো আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে জয়ন্তী। তো আমরা যাচ্ছি হচ্ছে অরণ্য রিসর্ট থেকে জয়ন্তীর দিকে যাচ্ছি। এবার রাস্তায় কোথায় কি পারমিট করাতে হবে, কি প্রাইস লাগবে, কি না লাগবে, সবটাই এই ভিডিওতে থাকবে। জয়ন্তী যেতে প্রথম যে স্টপটায় আমরা দাঁড়ালাম সেটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ। এটা আছে হচ্ছে রাজা ভাতখাওয়াতে। তো এই জায়গাটার নাম রাজা ভাতখাওয়া কারণ এখানে একটা টাইমে, অনেক বছর আগেকার কথা, নেপালের রাজা, ভুটানের রাজা আর হচ্ছে কুচবিহারের রাজা, এরা তিনজন মিলে কোনো একটা মিটিং অ্যারেঞ্জ করেছিল। আর এখানে কারোর বাড়িতে এসে ওনারা থেকে খেয়েছে, মিটিং করেছে, আই গেস ভাত খেয়েছে। তো সেই খুব লেম, বাট হ্যাঁ সেই কারণে জায়গাটার নাম হয়ে গেছে তারপর থেকে রাজা ভাত খাওয়া বলে। তবে এই কথাটা আমাদের শোনা, আমরা নিজেরা শোনা শোনা, হ্যাঁ এই ব্যাপারে কোনো কিছু এ করিনি। তো যাই হোক, আমরা এখানে এই রিজার্ভটায় ঢুকছি, ঢুকে দেখছি মিউজিয়াম, ছোট মিউজিয়ামটায় কি আছে। আর এখানে টিকিট কাটতে আসতে হয়েছে। কিসের জন্য? বক্সায় যে যাবো না, বক্সায় যাবো? হ্যাঁ। জয়ন্তী যাবো না? ওই তো জয়ন্তী বক্সা, ওইটার জন্য এখানে আগে টিকিট করতে হয়, ওইটার জন্য আসা হয়েছে টিকিট করতে। তো এখানে এই মিউজিয়ামটা কিন্তু ফ্রি অফ কস্ট, তো ঢুকে দেখবো যে ঢোকা যাচ্ছে কিনা। তো চলো, এটা হচ্ছে মিউজিয়ামের এন্ট্রেন্স। ঢুকি, খুব সুন্দর করে সাজানো আর কি। ওয়াও, নাইস, কি সুন্দর করে। এই দেখো, এদিকে একটা হর্নবিল রয়েছে, বাইসন, মানে এই এরিয়াতে বেসিক্যালি তুমি কি কি দেখতে পারো। ওয়াও, কি সুন্দর করে করা। এদিকে দেখো, কিছু এরম কাচের বক্সে এরা মারা গেছে, বাট এদেরকে এরম প্রিজার্ভ করে রাখা হয়েছে আর কি। ফার্স্টে এখানে দেখো বার্মেসি ফেরেট ব্যাডগার এর নাম। আচ্ছা, এইটার নাম হচ্ছে ইন্ডিয়ান প্যাঙ্গোলিন। এটা হচ্ছে প্যালেস গাল। হ্যাঁ, এখানে এদের দেখো, এটা হচ্ছে হিমালয়ান ক্রেস্টলেস পর্কিউপাইন। বাহ। নেক্সট এটা দেখি, এটা হচ্ছে ওরিয়েন্টাল হানি বাজার্ড। এটা, ওরে বাবা কত বড় দেখো, এটা হচ্ছে হিমালয়ান গ্রিফন ভালচার। এটা তো এশিয়ান এলিফ্যান্ট। দেখি সত্যি মারা গেছে। এগুলো সব ভিডিও। এটা দেখো, এটা হচ্ছে এলিফ্যান্ট ফিটাস। ওরে বাবারে, এটা বার্কিং ডিয়ার, আজকে যেটা সকালে তোমাদের দেখালাম। ওরে বাবা, এটা হচ্ছে কমন লেপার্ড। এটা স্পটেড ডিয়ার ফিটাস। ও ওরে বাবা, দেখো ডিয়ারটাকে, মানে ডিয়ার অ্যাকচুয়ালি যেরকম মায়ের বুম্বে যেরকম থাকে ওই অবস্থায় আর কি। এটা রয়েছে ক্লাউডেড লেপার্ড। বাহ, লেপার্ডেরই দু ধরনের ধরন। এলিফ্যান্ট ফিটাস, ও মাই গড, কিছুই তো বোঝা যাচ্ছে না, একদম ছোট্ট। এটা লেপার্ড ফিটাস। ওরে গল ফিটাস। আরে ফ্লাইং স্কুইরেল, স্কুইরেল ফ্লাইং, নাই এগুলো সব পায়ের ছাপ। টাইগার পাগমার্ক, মেয়ে টাইগারের ছাপ, আর ওগুলো হচ্ছে ফিমেল টাইগারের পায়ের ছাপ। দেখো থাবাগুলো।
সমস্ত মানে ডিফারেন্ট ডিফারেন্ট বার্ডস এরকম প্রিজার্ভ করা রয়েছে পুরো লাইন দিয়ে। বিভিন্ন রকমের পাখির ডিম রয়েছে, দেখো ডিফারেন্ট ডিফারেন্ট দেখতে, ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের। বলো। দুইটা বলো। তো গাইজ এইখানে যদি আসছো টিকিট কাটতে, এই রিজার্ভ মানে বক্সা ফরেস্ট রিজার্ভ, সরি নেচার রিজার্ভ, এখানে কিন্তু অবশ্যই এসো। মানে দারুণ দারুণ, তোমাদেরকে যে ওই বড় বড় দেখালাম না ব্ল্যাক ব্ল্যাক কালারের, দেখে যেটা মনে হচ্ছে যে অনেক সময় গাছের গুঁড়ো, এটা কিন্তু ছিল এলিফ্যান্টের পা। তো মানে এখানে অনেক কিছু এরকম না ওরা প্রিজার্ভ করে রেখে দিচ্ছে, এটা কিন্তু ডেফিনেটলি একটা দেখার জিনিস আর জানার জিনিসও বটে। জয়ন্তীতে ঢোকার জন্য কিন্তু এখান থেকে একটা টিকিট করে নিতে হবে, টিকিট কাউন্টার, আর সঙ্গে কিন্তু তোমাদের আইডি প্রুফও লাগবে। তো তোমাদেরকে তো বললামই যেরকম টিকিট করাতে হয়, মানে টিকিট ইন দ্য সেন্স একটা পারমিট মতো। তো আমাদের পড়লো এখানে 780 টাকা। তো দেখতেই পাচ্ছ যে আমরা জিপে উঠে গেছি, এই জিপ সাফারি গাড়িতে উঠে গেছি। তো বেসিক্যালি হচ্ছে যে এখানে একটা পয়েন্টে এসে আমাদেরকে যে গাড়ি করে এসেছি সেটা ছেড়ে দিতে হয়, আর এখান থেকে একটা জিপ সাফারি গাড়ি নিতে হয়। তো কারেন্টলি আমরা যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে ফার্স্টে যাবো হচ্ছে ছোট মহাকাল মন্দিরে, আর সেকেন্ড হচ্ছে পোখরি লেক। এই দুটো প্ল্যানিং এ আছে। লেটস সি কতটা কি কভার হয় বা আরো কিছু এক্সট্রা করি কিনা। তো সেটা সবই আস্তে আস্তে আসছে, তো দেখতে থাকো। আমরা যখন এলাম জয়ন্তী গ্রাম ক্রস করে, এখন এই যে জয়ন্তী রিভার বেডে রয়েছি। তো দেখো জায়গাটা কতটা সুন্দর লাগছে। মানে এই পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টা কিন্তু জিগজ্যাগ ফর্মে রয়েছে, মানে এই দিকে এ ফার্স্টে আছে, তারপর পিছন দিয়ে এ আসছে, তারপর ওই দিক দিয়ে আরেকজন আসছে, তার পিছন দিয়ে আরেকজন আসছে, এরকম করে টোটাল 5টা পাহাড় রয়েছে। আর এই এরিয়াটা থেকেই হচ্ছে এত দূর অব্দি গাড়ি আসলো, তারপর এরপরে ওই ছোট্ট একটা ট্রেক করতে হয় ছোট মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। এই পার্টটা দাঁড়িয়ে আছে, এইটা ইন্ডিয়া। এবার আমি যদি এটা দিয়ে ক্রস করে যাই, ওই পার্টটা কিন্তু পড়ে যাচ্ছে ভুটান। চলো যাওয়া যাক। ভুটানে ঢুকে পড়ছি, এ তার মানে ছোট মহাকাল মন্দির পড়ছে ভুটানের এরিয়াতে। হলো এন্ট্রেন্স গেট, জয়ন্তী মহাকাল ধাম, ভুটান। যে দেখো জয়ন্তী রিভার বয়ে চলেছে, আগে আরো চওড়া ছিল, এখন ঢাকতে ঢাকতে এইটুকুই দেখা যায়। এই হচ্ছে সামনে মহাদেবের মন্দির। তো এইখানেই সামনে পুজোর সামগ্রী পাওয়া যায়, তো এখান দিয়ে পুজোর জন্য জিনিস নিচ্ছে। সামনে পুজো দিতে গেছে। পরিপূর্ণ পরিত্রাণং কুদাব্দে নমো। ওম জয়ন্তী মহাকাল ধাম পরিপূর্ণ আশীর্বাদম। ওম শান্তি। তো পিছনেই মহাকালের মন্দিরে ও পুজো দিল। আমি দূর থেকে ঠাকুরকে প্রণাম করছিলাম, করে ওইটা ক্রস করে আরেকটু উপর দিকে উঠছি। তো এইটা হচ্ছে ছোট মহাকাল ফল, যেটাতে সারা বছরই জল থাকে।
পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটাই ছোট মহাকাল মন্দিরের রাস্তা ছিল। আর যদি তোমরা বড় মহাকাল মন্দিরে ট্রেক করতে যাও তার পথটা কিন্তু অন্যদিকে রয়েছে। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পোখরি। তো যেখান থেকে আমরা তোমার পারমিট জমা দিয়েছি ওখান থেকেই লেফট সাইডে মুভ করছি পোখরি লেকের উদ্দেশ্যে। এই জায়গাটা গেছিলাম জলদাপাড়া হ্যাঁ। ন্যাশনাল পার্ক মাদারিহাটে, এটাতে অতটা মনে হচ্ছিল না, এইটাতে একদম পুরো কাজ কনফার্ম করছে। তারা হ্যাঁ। বলছে এই ফিলিংটা একটু আলাদা রকমের ফিলিং, মানে একদম রাস্তাটা পুরো সরু ন্যারো রাস্তা, বড় বড় গাছ, আর বড় বড় গাছ, মানে মনে হচ্ছে লিটারালি না একটা জঙ্গলের মধ্যে রয়েছে এরকম একটা জলদাপাড়া আসলে গ্রাস ল্যান্ডটা বেশি। পোখরি লেকে যাওয়ার জন্য এত অব্দি গাড়ি এসছে, এরপর মোটামুটি ধরো 1-1.5 কিলোমিটার আছে মানে আপ ডাউন মিলিয়ে, যেটা আমাদেরকে হেঁটেই উপরে উঠতে হবে, মানে কাইন্ড অফ ছোটখাটো ট্রেক বলতে পারো। তার সাথে আমাদের গাইড নিয়ে যেতে হয়। হ্যাঁ, গাইড অবশ্যই নিয়ে যেতে হয়, গাইড দাদা আমাদের সামনে আছে। তো এখান আপনার নাম কি? আমাদের গাইড দাদা, উনি আমাদের নিয়ে যাচ্ছেন। আমাদের গাড়ির জার্নিটা এত এক্সস্টিং ছিল, মানে এতটাই রাস্তা খারাপ যে এখন আমি মানে ফুললি টায়ার্ড, এখন ট্রেক করে দুপা হাঁটার মতো এনার্জি পাচ্ছি না। আমার মতে এটা আগে করে নেওয়াটাই ভালো। হ্যাঁ আর একটু সকাল সকাল আসলে বেটার, এই সাইডটা রোদ উঠে গেছে তো হ্যাঁ, গরমটা হ্যাঁ। বেশি লাগবে। সকাল সকাল আসলে অতটা কিছু মনে হচ্ছে না। যাই হোক, তাও যাচ্ছি। তাই তা তোমাদেরকেও দেখানো, এই গাছটার অবস্থা দেখো, এই সাইডটা হ্যাঁ দাবানল, এটা পুরো পুড়ে গেছে আর একটুখানি জোড়া লেগে আছে, আর গাছটা পুরোটাই পুড়ে গেছে। হ্যাঁ দাদা বলুন। বলছি এটা হলো পোখরি লেক, এটা ন্যাশনাল পার্ক এরিয়ার মধ্যেই, বক্সা টাইগার যাবে ন্যাশনাল পার্ক এরিয়ার মধ্যে অবস্থিত। কিন্তু এটার একটা ঐতিহাসিক ইম্পর্টেন্সটা হচ্ছে কুচবিহার রাজার আমল থেকে, ওই 1700 শতাব্দী থেকেই আছে। একটা সময় যখন কুচবিহার রাজা এই আমাদের এই পুরো ডুয়ার্সা এলাকা যখন দখল করেছিল, ওই সময় থেকেই যে ভুটানের যে জনজাতি, যেটা লেপচা জনজাতি, যেটা এখন লেপচা খাতেও আছে প্লাস আপনার সিকিমেও পেয়ে যাবেন, ওই সম্প্রদায় এখনও তাদের সেই যে কালচারাল যে লিনিয়েজটা আছে ওটা এখনও ওরা ফলো করে। যখন বুদ্ধ পূর্ণিমাটা হয় ওরা এসে এই লেকটার পুজো করে, তারা দেবী হিসাবে তাদের একটা আস্থার কেন্দ্র যেটা বুদ্ধিজমের মধ্যে আছে। তারা এখনও পাশাপাশি এটা যেহেতু ন্যাশনাল পার্ক এরিয়ার মধ্যে পড়ছে, সুতরাং এটা একটা সাফারির মধ্যে এখন পড়ে গেছে, সেটা 1983 পর থেকে। 83-তে এখানে টাইগার রিজার্ভ হলো, তারপর থেকে পুরো এরিয়াটা আপনার ন্যাশনাল পার্ক জোন বলে ডিক্লেয়ার করা হয়েছে। তো এখন পর্যটকরা সেই ঐতিহাসিক ঐতিহ্যটাকেও এনজয় করছে, পাশাপাশি যে জঙ্গলের যে ডাইভার্সিটি, সেটা বন জঙ্গল থেকে শুরু করে ওয়াইল্ড লাইফ সবগুলোই এনজয় করছে। তাহলে এখানে বুদ্ধ পূর্ণিমায় যে ফেস্টিভ্যাল হয়, মানুষজন আসে কি এই পথ দিয়ে? এই পথ দিয়ে আসে, এই পথ দিয়ে না? আর ওই মানে ভুটানের লোকেরাও আসে নাকি? হ্যাঁ, ভুটানের লোকেরাও আসে, প্লাস এখানে যে তখন ওই লোকাল যে ডকুমেন্ট ছোট করতে হবে তখন খোলাই থাকে, সেগুলো কিছু না, প্লাস লোকাল যে রেসিডেন্ট আছে এখানে, সেই যে কোনো ধর্মের হোক, তারা এসে এখানে পুজো দেয়। চলো চল এবার একটু নিচের দিকে নামার পথ আছে, তো নেমে নি লেকটার সামনে গিয়ে। দেখো এখানে হাতি এসেছিল, তো এখানে পুরো তোড়ফোড় করে দিয়েছে, এখানে ডার্টি হয়ে গেছে, মানে পিঠ বসেছে, তো এগুলো সাইন আর কি যে ওরা এসেছিল। আর এই হলো সেই পোখরি লেক। গাড়ির সামনে ওই জলে দেখো মাগুর মাছ, উনি মুড়ি দিচ্ছে, আর এই দেখো ওরে বাবা। প্রথম
এই লেকটা যে অ্যাকচুয়ালি কতটা ডিপ সেটা তো আমরা এবার এখান থেকে এখন ব্যাক করছি, এবার নিচের দিকে গাড়ির দিকে অগ্রসর হওয়ার সময় চলে এসছে। তবে এখানে এসে যা ভালো লাগলো, হ্যাঁ এরকম মাছ বাবা জীবনে দেখিনি, এত বড় বড় মাগুর মাছ। আর মুড়ি না আমাকে ফেলে দিলে আমাকে মনে হয় 5-10 মিনিটে খেয়ে নেবে। অনেকটাই ট্রেকিং পথ আছে দেখো। 1 কিলোমিটার। 1 কিলোমিটার হবে। তার মধ্যে সবচেয়ে বড় কথা, এটা ঘন জঙ্গলের মধ্যে না, অনেক রকমই ব্যাপার। ওইটা একটা আলাদাই, নর্মাল মন্দির টন্দিরের ব্যাপার আলাদা, এটা তো তোমার জঙ্গলের ভেতরে কোর এরিয়া। নেমে পড়েছি নিচে, এবার এখান থেকে গাড়ি করেই আর কি মেইন চেক পয়েন্ট অবধি যাবো। আর সেখান থেকে যে গাড়ি করে হোটেল থেকে এসেছিলাম সে গাড়ি করে, আজ কিন্তু এই রাস্তায় আমাদের গাড়িটাই মানে সিঙ্গেল গাড়ি ছিল যারা পোখরি লেক অবধি গেছে। তো অ্যাডভেঞ্চারটা কিন্তু বেশ ভালোই হয়েছে লাগলো। জঙ্গল আবার ভালো লাগবে না, দারুণ জায়গা এটা, খুব বাবারে রাস্তাটা বুঝতেই পারছো তো, কিছু বলার মতো নেই। মানে অ্যাকচুয়ালি এই জায়গাটা হিল আছে, তাই এই রাস্তাটা এরকম। যখন এবার জঙ্গলের রাস্তাটা যাবো তখন ওটা আবার সমান। আর জঙ্গল আমার সব থেকে পছন্দের, তাহলে এখানে আমার আসা পছন্দ। সামনে দেখো এই গাছটার মাঝখানে হরিণ বসে রেস্ট নিচ্ছে। তো এই জঙ্গলেও কিন্তু তোমরা অনেক রকমের বন্য প্রাণী পাবে। আমরা বার্কিং ডিয়ার দেখলাম, পিকক দেখলাম, আরো অনেক কিছুই রয়েছে। হ্যাঁ পরে চলে এসেছি আমরা। অ্যাকচুয়ালি আসার সময় বিস্কিট কিনে এনেছিলাম, তো সেই এই দুটোকে, একে তো পাগলাকে সকালে পেয়েছিলাম, ওইটাকে পাইনি, তাই দুটোকে দিচ্ছি, মানে ও দিচ্ছে আর কি। গুড ইভিনিং এভরিওয়ান। আজকের দুপুরের খাওয়াটা কিন্তু বেশ ভালো হয়েছিল, স্যাটিসফাইড। মানে কালকের মতোই আজকেও এগ থালি আমি নিয়েছিলাম, আর ও নিয়েছিল ভেজ থালি। বাট এতটাই টায়ার্ড লাগছিলো, উই স্লেপ্ট। মানে আমি উঠলে, ও আগেই উঠে গেছে, আমি উঠলাম 7:30টার সময় সন্ধ্যেবেলা। আর ওই মনটা কেমন চা করছে, আর সন্ধ্যেবেলা এখানে ঘুরবো না, তাই একটু রেডি হয়ে আবার বেরোলাম। বেরিয়ে দেখি চা পাই কি না। তো এই মাত্র দিয়ে গেল আমাদের ইভিনিং স্ন্যাক্স। এটা ইভিনিং বলবো না, এটা বাজে 8:11। তো যাই হোক, এখন চা খেতে ইচ্ছা হলো, চা খাবো, আর তার সাথে এগ পকোড়া। জাস্ট দেখাচ্ছি ব্যাপারটা, এই যে চা আর এগ পকোড়া। দেখো আমাদের সাথে আমাদের একটা বন্ধু এসছে, ও কতগুলো যে বিস্কুট খেলো তার নেই ঠিক। এখন উপরে চলে এসছে, এখন আমাদের গেটের বাইরে বসে আছে। আমরা ওকে অনেকবার বললাম ঘরে এলে আয়, কিন্তু না, ও কেঁদে বলছে যে ঘরে আমি আসতে পারবো না, আমি গেটের বাইরে বলবো। তো এখানটাই এখন বসে রয়েছে। দাদা আবার দুটো বিস্কুট দিচ্ছে। এরমভাবেই খাবো বসেই। আমরা রাতের ডিনারটা রুমেই অর্ডার করে নিয়েছি, কারণ আমাদের দুজনেরই পেটটা ভর্তি ছিল। রয়েছে এগ ফ্রাইড রাইস, খেতে বসে গেছে। ওর রয়েছে এগ চাউমিন আর চিলি পনির। আমরা টিভি দেখতে যাই না, টিভিতে কি হবে, যাই হোক টিভিটা অন করেছি, দেখতে খাওয়াটা এনজয় করব। কেন যে তোমাকে দেখি ঘুমের পাশে